প্রেম করেছি একটা, তাও আবার রং নম্বরের প্রেম করেছি। এখন আচ্ছা। বাচ্চাও বলে তাজু ভাই, বাচ্চার মাও বলে তাজু ভাই। ঢাকায় ঝিলমিল করে, আমার চর অঞ্চলে ঝিলমিল নাই। জিলেবির কেজি 200 টাকা বিক্রি করা হচ্ছে এবং সরকারি রেটে বিক্রি করা হচ্ছে। আসলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা? মানুষ বলে ব্যাংকে জায়গা ধরে না, মানুষ বলে কোটি কোটি টাকা। দুর্ভাগ্য আমার, আমার ব্যাংক অ্যাকাউন্টে বর্তমান টাকা আছে 0 টাকা। আয় করে 10 টাকা জমে না। ফোনটা কিনেছি অনেক কষ্ট করে, 1.5 বছরে 10,000 টাকা আমি ম্যানেজ করেছি। মেয়েরা কি ধরনের অফার দেয়? বিভিন্ন ধরনের অফার দেয় মেয়েরা, আমি একবার 9 ডায়লগ করে দিই। টাকা থাকলে নারী থাকে, টাকা না থাকলে নারী থাকে না। এরকম তো সবার কপালে না। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর স্পেশাল পডকাস্ট শো সোশ্যাল মিডিয়া স্টারে। সঙ্গে আমি আছি জুবাইরিনা মনন্ত এবং আজকে আমরা আড্ডা দিব এমন একজনের সঙ্গে যিনি সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে এমন একটি কথা বলে হয়েছিলেন ভাইরাল। শুরুতে তিনি হয়েছিলেন হাসি তামাশার পাত্র, তবে সময়ের ব্যবধানে তিনি এখন পেয়েছেন লাখো মানুষের ভালোবাসা। তাজু ভাই, স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? আল্লাহ পাকের ইচ্ছায় অনেক ভালো আছি। আপনারা আমাকে সাপোর্ট করেছেন, ভালোবেসেছেন, ভালোবেসে আমাকে আজকে এত বড় এক সপ্তাহ আমাকে 1.5 মিলিয়ন পেজ আমি গড়ে ফেলেছি শুধু আপনাদের ভালোবাসা দিয়ে। এবং আমি চাই সামনে আরও আমাকে বেশি করে আমাকে ভালোবাসলে আমি চর অঞ্চল নিয়ে সামনে বন্যা আসতেছে, বন্যা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আচ্ছা, এখন যেমন ভালো আছেন, আগেও কি তেমন ভালো ছিলেন নাকি ভাইরাল হওয়ার পরে বেশি ভালো আছেন? আগে তো অনেক কষ্ট ছিলাম, এখনও আমি কষ্ট আছি। আসলে আমি অত যে মানুষ ভাইরাল হলে অনেক টাকা কামাই করে, আমি ওরকম টাকা আসলে আমি এখন টাকা ইনকাম করতে পারি নাই। তো কীভাবে টাকা ইনকাম করতে হয় ওই লাইনটাই আমি খুঁজে পাইতেছি না। আচ্ছা ভাই, বলেন তো আপনার কষ্টটা আসলে কোথায়? মানুষের কষ্ট কোথায়? আমার কষ্টটা হলো আমার পারিবারিক ব্যাপার নিয়ে। যতটা বলা যায় আমরা একটু শুনতে চাই আপনার কষ্টের গল্পটা। কষ্টের গল্পটা যেমন ছোটোবেলায় আমার বাড়ি ছিল দিনাজপুর থেকে ওখানেও বাইক চালা নাই। ওখান থেকে আমার ফুবু ওখানে যে কুড়িগ্রামে মারলো, তখন আমার বয়স 3 বছর কি 4 বছর। এখানে আনি বাড়ি করে দিল, একটা করে টিন দিল কিনে, ছাপড়া তুলে দিল। আডিএস যে আমার চর অঞ্চলে বলে কেয়ার বলে আডিএস। তখন বয়স কত ছিল আপনার? 3-4 বছর। আচ্ছা, তখন আডিএস থেকে বাসা করার জন্য মাটি কাটে দেয়, উঁচা করে দেয় বন্যার জন্য। হ্যাঁ। এইভাবে দিল, ছাপড়া তুললাম একটা, এইভাবে। তারপর বাবা কৃষি কাজ করে, মা মানুষের বাড়িতে মাটি কাটে, এরকম ইত্যাদি অনেক কষ্ট গিয়েছে। আচ্ছা, বর্তমানে কি করা হচ্ছে এখন? এই যে বর্তমানে তো টাকা পয়সা নাই, বর্তমানে আসলে বর্তমানে অনেক কষ্ট যাচ্ছে। ছোট ভাই পড়াশুনো করতেছে কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা, এবার প্রথম ক্লাস 10-এ উঠলো, 9 থেকে 10-এ উঠলো। পড়াশোনা অনেক কষ্ট হতেছে। আবার 1 মাস ঢাকায় কাজ করে টাকা চোখে আবার চলে যায়, পড়াশুনো করে ম্যাচ ভাড়া নেয়, রুম ভাড়া নিয়ে আবার পড়াশুনো করে। আবার যখন টাকা ফুরে যায় আবার ঢাকা আসে। আচ্ছা, তো আপনি এখন কি নিজেকে কি পরিচয় দিতে চাচ্ছেন? যে আপনি কি এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর, নাকি আপনি সাংবাদিক, নাকি আপনি যে কৃষি কাজ করতেন বাবার সাথে বা শ্রমিকের কাজ করতেন, আপনি কোন পরিচয়টা দিতে চাচ্ছেন আপনার? আমি তো ঢাকা এসে ছোটোবেলায় যখন কাজ আসলে যখন বাড়িটা করলাম, চাল কিন্তু আমার বাবা কৃষি কাজ করছে, মা মানুষের বাড়িতে মাটি কাটতো। তখন 3 কেজি করে, 5 কেজি করে, 2 কেজি করে চাউল কিনতো তখন। হুম। এইভাবে আমরা 3 ভাই 3 বোন হইলাম। আচ্ছা, আস্তে আস্তে এরকম আর কি। ছোট থেকে কি বাবাকে সহযোগিতা করতেন কাজে? অবশ্যই করতাম আর কি, সহযোগিতা করতাম, খেলাধুলা করতাম। আচ্ছা, তো হুট করে সে মাঠের কাছ থেকে কিভাবে এই সাংবাদিকতা করার ইচ্ছা, বা হচ্ছে আপনি যে প্যাটার্নে হচ্ছে আপনার সবকিছু তুলে ধরতে চান চরের গল্প, এই কনসেপ্টটা মাথায় আসলো কিভাবে? আসলে ছোটবেলায় কষ্ট আসছিল, তখন আমি ধীরে ধীরে বড় হইতেছি, একটু হইতেছি। পাশের বাড়ি আনাইল একটা নাম আছে, তার বাড়িতে ভাত খাওয়ার জন্য যাইছিলাম। ভাত খাওয়াইছিল এইরকম, তার বাড়িতে গরু ছিল। আচ্ছা। গরু বাঁধছিলাম, গরুর খেয়ার পোয়াল দিতেছিলাম, এইরকম আর কি। গরু চড়ে নিয়ে গেছিলাম, ওই পার থেকে এই পার আনছিলাম নদী সতা দিয়ে, এইরকম আর কি। তার বাড়িতে অনেক কষ্ট করে আমি থাকছিলাম। পরে আরও যখন আমার বুঝ হলো কাম করতে পারি, তখন থাকছিলাম। তখন আর কি তখন 20 বছর আগে, 20-22 বছর আগে, তখন কিন্তু ওই যে
আমি কিন্তু টাকা নিতাম না, আমার জোর করে টাকা আচ্ছা, আচ্ছা। টাকা নিতাম না। টাকা নিলে কি বলে, চাকর বলে। হুম, হুম, হুম। ওই যে চাকর শব্দটা কিন্তু আমার পছন্দ না। এইভাবে কষ্ট করে আমি টাকা নিলাম, তখন বুঝ হলাম। তখন বন্ধু-বান্ধবের ওর সাথে শেয়ার করি। তারা আমার যে চর অঞ্চলের যে ছেলেপেলে আছে, অতিরিক্ত ছেলে বিল্ডিংয়ে কাজ করে, রড মিস্ত্রির শ্রমিকের কাজ করে। আমিও বললাম, ভাই আমিও ঢাকা যাব। যে ভিডিও তৈরি করতে হবে বা কনটেন্ট বানাতে হবে, এটা কোথায় দেখলেন বা কাউকে কি ভিডিও করতে দেখে অনুপ্রাণিত হলেন কিনা? না, এরকম না। তাহলে আপনার সে ১ম মোবাইল নেওয়া বা আমি একটা ভিডিও করব, আমাকে প্রচার করব, এই বিষয়টা কোথায় থেকে আসলো? এই বিষয়টা আসলো, প্রথম ফার্স্টে আমি একটা ফোন কিনেছি। ২,২২০ টাকা দিয়ে একটা ফোন কিনেছি। হুম। ফোন কিনে ২-৩টা ভিডিও ছাড়েছি, কয়েকটা লাইভ করেছি। লাইভে যদি আমার ১ জন ২ জন থাকতো, তাও আমি লাইভ ১ ঘন্টা করে করতাম। এরকম করতে কয়টা ভিডিও ছাড়ার পরে ফোনটার মাদারবোর্ড গেছে। আচ্ছা। মাদারবোর্ড যাওয়াতে চিন্তা ভাবনার টেনশনে ঢুকে গেল। অভাব, ৩ ভাই ৩ বোন পড়াশোনা করে, ২ বোনের বিয়ে হচ্ছে, বাবা-মা আছে, এরকম তো খরচ আছে। খরচে আর ফোন কিনতে পারি না। পরে ওই ফোনটা কম করে ৩টে মেকার দেখাইছি, ৩-৪টে মেকারে দেখাইছি। ১ মেকারে করছি, কয় টাকা লাগবে এত। পরে বললাম, ভাই তাহলে দেন, তাহলে ঠিক করব না। পরে চিন্তা ভাবনা আরেক মেকারের কাছে গেছি। কয়, ভাই এটা ঠিক হবে না। তা নিয়ে আরেক মেকার গেছি। মানে এরকম মেকারের কাছে গেছে ভিতরে যে পাতিগুলো খুলে নিছে মেকার। আর ঠিক হলো না আরকি। পরে ফোনটাই বাদ হয়ে গেল। পরে আর চিন্তা ভাবনা আসলো, আবার বাড়ি যাই, চর অঞ্চলে ঢাকায় আসি। ঢাকায় ঝিলমিল করে, আমার চর অঞ্চলে ঝিলমিল নাই। পরে এইসব নিয়ে আমি ভিডিও আরকি আচ্ছা, ১ম যে রিপোর্টটা করেছিলেন, সেই রিপোর্টটা আমরা একবার শুনতে চাই আপনার কাছে, যেহেতু সেটার মাধ্যমে আপনি আজকে এই জায়গাতে আসছেন। তো আমরা সেই রিপোর্টটা শুনবো। আজকে বাংলাদেশে মহান ২৬শে মার্চ উপলক্ষে আমাদের চর অঞ্চলে স্বাধীনতা হইতেছে। এই স্বাধীনতায় জিলেবির কেজি ২০০ টাকা বিক্রি করা হচ্ছে এবং সরকারি রেটে বিক্রি করা হচ্ছে। যদি দোকানদার সরকারি রেটে আইনে যদি ভঙ্গ করে, তাহলে দোকানদার ঘরে আইনের ব্যবস্থা অবশ্যই নিতে হবে। আচ্ছা, এটার পরেই ভিডিওটা আপলোড করে দিয়েছে। হ্যাঁ, তারপরে ভিডিও আমি একাই আপলোড দিছি। আচ্ছা। রাস্তাঘাট না থাকাতে, ব্রিজ না থাকাতে এরকম আমাদের দোকানদার এইভাবে ২০০ টাকা কেজি বিক্রি করা হয় সরকারি রেটে। আচ্ছা, সরকারি রেট, এই বিষয়টা কোথায় থেকে আসলো? আসলে ওটা হলো দাম কমে না, দাম চাইলে বাড়ে। সেদিন আর কি ১ রেট। এই জন্য আমি মনে করছি, সবাইকে জিজ্ঞেস করছি, ১ রেট কি বিক্রি করা হয়? কয় হ্যাঁ। আমি মনে কল্পনা করছি, একাই তো। আচ্ছা। এটা আমার চিন্তা ভাবনা করে আমি বলছি, তাহলে সরকারি রেটে নাকি দোকানদারগুলো সবাই খুশি, সবাই টোল করতে থাকে, হ্যাঁ সরকারি রেটে আজকে বিক্রি হচ্ছে। তখন কি কল্পনা করেছিলেন যে আজকের এই সরকারি রেটের কথাটা আজকে এই পরিমাণ ভাইরাল হবে? না, আমি ওরকম কল্পনা করতে পারি নাই। তখন আমি ভয়ে ছিলাম, কোথায় বিপদে পড়ি নাকি, আসলে রেট তো বসানো নাই। আচ্ছা, এই ঘটনার পরে তারপরে আপনার জীবনে কি পরিবর্তনটা আসলো? আপনি কি দেখলেন? এই জীবনে তারপর আস্তে আস্তে গেলাম, ২য় নম্বর যে ভাইরালটা আছে ওটাও মিলিয়ন হিট করেছে, ভাইরাল হয়েছে। সেটা হলো খেলা টুর্নাম লাগানো হয় ঈদ উপলক্ষে। সেখানে খেলা দেখতে দেখতে নদীর কিনারে যেয়ে দেখি গরু সকালবেলা রাখাল গরু ছাড়ি দেয় নদীর মধ্যে। গরু ওই পারে, নদী অনেক বড়, গরু সাঁতার দিয়ে এইভাবে যায়, পিছে রাখালও যায়, এইভাবে সাঁতার কাটে। সকালবেলা গেছে, আবার বিকেলবেলা আমি খেলা দেখতেছি, বিকেলবেলা দিয়ে আবার গরু সাঁতার দিয়ে আসতেছে, রাখাল সহ এইভাবে আসতেছে। আমি আবার তাড়াতাড়ি স্ট্যান্ড খাড়া করে ভিডিও করলাম। এই যে আমাদের চর অঞ্চলে, কুড়িগ্রাম জেলা, নাকেশ্বর উপজেলা, নারায়ণপুর ইউনিয়নে চর অঞ্চলের মানুষ, চর অঞ্চলে গরু দেখেন কত কষ্ট করে। একটা ব্রিজ না থাকাতে ও কত কষ্ট করে। যদি একটা ব্রিজ থাকতো, পাশাপাশি গরুও হাঁটতো, পাশাপাশি মানুষও হাঁটতো। আচ্ছা, বুঝতে পেরেছি। এটার পরে যে আপনি যে বলছেন যে আপনার কন্টেন্টগুলো মিলিয়ন হিট করতো, তো আমরা তো জানি ফেসবুকে বা ইউটিউবে যখন আমরা মিলিয়ন পাই কোনো কন্টেন্টে, আমাদের মনিটাইজেশন থাকলে টাকা পয়সা পাওয়া যায়। তা আপনার কি মনিটাইজেশন করা আছে বা পেয়েছেন? সব কিছু ওকে হয়েছে। দুর্ভাগ্য, ফেসবুক আমাকে মনিটাইজেশনতে আনটিন একটা বলে ইনকাম শো ইস্যু ধরে দিছে আমাকে। আপনার কি এখন অনেক ব্যাংক ব্যালেন্স, নাকি আপনার এখনো টাকা পয়সা ঢোকেনি? মানুষ বলে ব্যাংকে জায়গা ধরে না, মানুষ বলে কোটি টাকা, আসলে তা না। তখন মানুষ বলে, কিছুদিন আগে মানুষ আমাকে অনেকভাবে আবারও টোল করে টাকা পয়সা নিয়ে, অনেক হয়ে গেছে, ব্যাংকে জায়গা ধরে না। আমি বলছি, তাহলে আপনার বাড়ি চারিদিকে ধান খেতে টাকা রাখি আসছি 4 বান্ডিল। কিন্তু এটা তো সত্যি কথা যে মিলিয়ন ভিউ হলে টাকা ঢুকে, কিন্তু আপনারটাই ঢুকছে না, এটা তো মানুষ জানে না। হ্যাঁ, আসলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা?
আমার ব্যাংক অ্যাকাউন্টে বর্তমান টাকা আছে 0 টাকা। তাহলে আপনার মিলিয়ন ভিউ কোনো টাকা আসে না, আপনার ভাইরাল হওয়ার পরও আপনার ব্যাংক ব্যালেন্স নাই, এটাই কি সত্যি তাহলে? হ্যাঁ, সত্যি মানে এই তো বললাম, দুর্ভাগ্য আমার। এত কষ্ট করেছি, পরিশ্রম করেছি, সফলতা হইতে চাইছি, সফলতা হতে পারলাম না। ফেসবুক আমাকে ইনকাম থ্রু ইস্যু ধরে দিয়েছে। যেটাই ফটো ছাড়ি, যেটাই ভিডিও ছাড়ি, নিচে ইস্যু। আমি যতদূর জানি আপনাদের উপজেলা থেকে আপনার একটা বাসা পাওয়ার কথা ছিল, সেই বিষয়ে যদি কিছু বলেন। উপজেলা থেকে বাসা দেওয়ার কথা না, বাসা দিয়েছিল আর ফাউন্ডেশন একটা কোম্পানি আছে, তিনি দেওয়া কথা একটা ঘর। আচ্ছা। টিনের দোকানে নিয়ে গেছে, ওখানে ভিডিও করেছে। বাড়ি এসে দেখি টিন দিচ্ছে 16 পিস টিন, মানে 2 বাইনে বলে 16 পিস। এই 16 পিস টিন আমি কি করবে? আমার চর অঞ্চলে একটা ঘর দিতে গেলে ওই 16 টিন বেড়া দেওয়া যাবে না, এক পাশেও চাল দিতেও যাবে না, বাড়িতে স্টক করে রাখছি। প্রথমে যে আপনাকে টিন দিতে চাইলো বা 16 পিচ টিন দিল, এটার বিনিময়ে কি নিয়েছিল? বিনিময়ে ভিডিও নিয়েছে। আচ্ছা, আপনাকে তাহলে আপনি কি এখন মানে তাদেরকে দোষারোপ না, করবেন যে না, না, ব্যবহার এটা করেছিল? উপকারে, এটা আল্লাহ পাকের ইচ্ছা, এটা আমার কপালে যাই আসবে তাই। ধরে 1 পিস দিত, তাও আমি খুশি। করতে আসলে যে আমার বাড়ি চালাটা আছে, আমাকে উপজেলা জিজ্ঞেস করছিল বাড়ি চালা তো কইটুক, কার জায়গা ওটা, কিভাবে আছে? তখন আমি বলছি আমার ফুফুতো ভাইয়ের জায়গা। এইভাবে আলোচনা করে পরে আমাকে বাড়ি করার জন্য জায়গা দিতে চাইছে, যে খাস জমি বলে, সরকারি যে খাস জমি বলে, সেগুলো দিচ্ছে। যে আমি বললাম না, আমি ওখান থেকে বাড়ি যাব না। ওখানে আমার বাড়ি 30 বছর থেকে ওখানে বাড়ি আছে, ওখানে বন্ধু বান্ধব আছে, এখানে বাড়ি ছেড়ে আমি অনেক দূর কোথায় যাব? আচ্ছা তাজু ভাই, আপনি যে হুট করে ভাইরাল হলেন, আপনার প্রতিবেশীদের বা আপনার আশেপাশে যেসব মানুষজন থাকতো এলাকায়, তাদের কি রকম আপনি ব্যবহার পাচ্ছেন, রিয়াকশন কেমন পাচ্ছেন তাদের? আগে তো আমাকে নিয়ে অনেক গ্রাম অঞ্চল শহরে সবাই আমাকে দেখলে টোল করছে। আচ্ছা, তাদের ভাই- আচরণটা আপনার কাছে খারাপ লেগেছে? হ্যাঁ, খারাপ লাগছে, তাও আমি দুঃখ পাই না। তারপর আমি মাথা নিচু করছি, যে রাগ হোক, যে কথা বলুক, আমি মাথা নিচু করে কথা বলছি। আচ্ছা, কি মান- বলে তারা? অনেক কিছু আচ্ছা। বলতো, আমি খাটো দেখতে শুনতে ভালো না, এইরকম আর কি, জীবনে কিচ্ছু করতে পারবি না। আচ্ছা, ওদের ব্যবহার কি চেঞ্জ হয়ে গেছিল যখন আপনি ভাইরাল হলেন? হ্যাঁ, এখন একটু চেঞ্জ হয়। এখন তাজু ভাই ছাড়া কোনো কথাই বলে না। এখন আচ্ছা। বাচ্চাও বলে তাজু ভাই, বাচ্চার মাও বলে তাজু ভাই। প্রতিবেশীরা যখন এরকম ভাবে ফিডব্যাক দেয়, প্রতিবেশীদের বাচ্চা আপনাকে বলে তাজু ভাই, প্রতিবেশীদের বাচ্চার মারা বলে তাজু ভাই, কোনটা বেশি ভালো লাগে, বাচ্চার মাদেরটা না বাচ্চাদেরটা? তখন নাকি হাসি বাইরে, মুখ থেকে হাসি বাইরে, যখন বাচ্চাও হাসে, বাচ্চার মাও হাসে। বুঝতে পেরেছি। তো সেটা আমার এলাকা বলতে নাই, সব জায়গায় যেখানে যাই ওখানে বাচ্চা মাও বলে তাজু ভাই, বাচ্চাও বলে তাজু ভাই। আচ্ছা, এই সেলফি তোলার বিষয়টা আপনি কিভাবে নেন? আপনার যে এতগুলো এখন ফ্যান ফলোয়ার হয়ে গেছে, আপনাকে দেখলেই সব জায়গাতে ছবি তুলতে চাই। হ্যাঁ, যে জায়গায় দেখে যদিকে ভাই একটা সেলফি, অবশ্যই সেলফি দিয়ে দিই। আচ্ছা, মেয়েরা বেশি সেলফি তুলতে চায় নাকি ছেলেরা বেশি? ছেলেরা। ছেলেরাই বেশি পছন্দ করে আপনাকে? হ্যাঁ। মেয়েরা কোনো রকম হচ্ছে আপনাকে বলে না যে ছবি তুলবো বা আপনার সাথে দেখা করতে চাই? ও মেয়েরা অথবা ফোন দেয়, বিভিন্ন ধরনের অফার দেয় মেয়েরা, আমি একবার নট অ্যালাউ করে দিই। একদম নট অ্যালাউ? হ্যাঁ, একবারে নট অ্যালাউ। মেয়েদেরকে একদম মনে নট অ্যালাউ কেন ভাই? মেয়েদের প্রতি কোনো শত্রুতা আছে? না, মেয়েরা নট অ্যালাউ মানে মেয়েরা ফান ধসায় বেশি, হ্যাঁ, এই কারণে। মেয়েরা কি ধরনের অফার দেয়? হচ্ছে টিকটক ভিডিও বানানোর হ্যাঁ, জন্য? হ্যাঁ, টিকটক ভিডিও বানার জন্যে, অ্যাপ করার জন্যে। আসলে আমি ভিডিও বানার জন্যে যেগুলো মেয়ে আমাকে অফার দেয়, আমি একবার নট অ্যালাউ করে দিই। আচ্ছা, আপনার ভিডিও বানানোর মেন উদ্দেশ্যটা কি আসলে? 1 মাসের ভিতরে যে বন্যা হবে বাংলাদেশে, আমার চর অঞ্চলে ভরা বন্যা হলে কিছু জমি ভেঙে যায়, কিছু বাড়ি ভেঙে যায়। নদীর কিনারে থাকলে নদী যখন ভাঙে, চুরমার করে ভেঙে যায়, বাড়ির কাছে যায়, আবার গাছপালা ভেঙে যায়, এরকম আর কি। আর যখন ভরা বন্যা হয়, তখন এক বাড়িতে পানি উঠলে তখন কিন্তু দিশে হারা যাবে, বাড়িটা কোথায় যাবে। চর অঞ্চলে প্রত্যেকটা বাড়িতে গরু ছাগল ভেড়া আছে, শিশু বাচ্চা আছে। ওই বাড়িটা যদি ভেঙে যায়, বাড়িটা যদি ভেঙে যায়, ওই শিশু বাচ্চা যদি ওই বাড়িতে থাকে, যে নিকট কোনো স্কুল থাকে, দূরে কোনো স্কুল থাকে, স্কুলে পড়ে, এই বাড়িটা যদি কোথায় দূর দূরান্ত নেয়, ওই পরিচিত জায়গা না নিয়ে অপরিচিত জায়গায় বাড়ি করে, শিশু বাচ্চাটা পড়াশোনা অবশ্য ক্ষতি এটা। আচ্ছা, আপনার চরাঞ্চলের বাসায় এখন হচ্ছে বর্তমানে কে কে আছে? আমার বাড়িতে আমরা 3 ভাই 3 বোন, ও 2 বোনের বিয়ে হয়েছে। কখনো কি প্রেম করা হয়েছে? প্রেম একটা করেছি। কোনো মেয়েকে ভালো লাগতো? প্রেম করেছি একটা, তাও আবার রং নম্বরে প্রেম করেছি।
ওটা কত বছর বয়সে, বা এটা কি ভাইরাল হওয়ার পরে না আগে? না, ওটা ভাইরাল হওয়ার আগে। আসলে ভাইরাল হওয়া আমি যে ভাইরাল হচ্ছি, ভাইরাল হওয়ার পরে আমি কোনো মেয়েকে অফার দেই নাই, কোনো মেয়ের সাথে আমি প্রেম করতে চাই না বর্তমান। কিন্তু মেয়েরা তো চাই, হ্যাঁ, মেয়েরা আমরা চায়। যতদূর জানি। হ্যাঁ, হ্যাঁ। আমি একবার নট এলাও করে দেই। আপনার কি এর মাঝে বিয়ে করার ইচ্ছা জাগেনি? বিয়ে করার ইচ্ছা জাগে, কিন্তু আমি যেহেতু আমার বাড়ি অভাব অনটন আমার বাড়িতে এখনো চলতেছে। আচ্ছা। এখনো চাল ডাল কিনতে হয়। ছোট ভাই পড়াশুনো করে, এই বললাম ছোট ভাই ক্লাস 10 পড়ে, পড়াশোনার খরচ দিতে হয়, মেসে পড়ে মেসের খরচ দিতে হয়, এরকম আর কি। ছোট বোন সামনে এসেছে, পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে আবার আজকে বাড়ি আসতেছে। আর একটা কথা মনে পড়লো, আমাদের চর অঞ্চলের যে এই যে এসএসসি পরীক্ষা যে দিতে যায় ছোট বাচ্চাগুলা, এই বাচ্চাগুলো এসএসসি পরীক্ষা দিতে যায় অনেক কষ্ট। পায়ে হেঁটে যাইতে হয়, নৌকায় থাকতে হয়, আবার পাও হেঁটে হেঁটে যাইতে হয়। রাস্তাঘাট নাই, কিছু নাই। আচ্ছা, পড়াশোনার কথা যেহেতু বলছেন, তাহলে আপনার কতদূর পড়াশোনা করার সৌভাগ্য হয়েছে? হুম, আমিও অনেক পড়াশুনো করছি, কিন্তু আমি নাম লিখতেও পারি না কারো নাম, কারো নাম ধরতেও জানি না, পড়তেও জানি না। আচ্ছা, তাই স্কুল কলেজে যাওয়া হয়নি? স্কুলে গেছিলাম, প্রাইমারি স্কুলে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার বাড়িতে শিক্ষিত ছিল না। আমি তখন ছোটোবেলায় আমার হাত টানিয়ে টানিয়ে স্কুলে নিয়ে গেছিলো। তখন বই দিছিল আমাকে, ক্লাস 1-এ 3টে করে বই থাকে, ক্লাস 3-তে থাকে 6টা করে। এরকম সব কিছু জানি, কিন্তু আমি স্কুলে যখন মানে ক্লাস আপনি 1, সাপোর্টটা পাননি আর হ্যাঁ, কি। স্কুলে বই দিল, ওই স্কুল থেকে বই নিয়ে বাড়িতে রাখছি, এইভাবে রাখছি, বইটা মেলাই নাই। বাড়িতে শিক্ষিত ছিল না, আপনার বাবা নিজে মা থেকে মূর্খ। ইচ্ছা হতো না, বা আর 10 জনকে দেখে ইচ্ছা হতো না যে আমি একটু পড়াশোনা করি? তখন চরণ ছিল, তখন আমি যখন পড়ছিলাম তখন ওইভাবে কোনো ছিল না। আচ্ছা, এই সব চিত্রগুলো, দুর্দশা দেখে হচ্ছে আপনার মনের মধ্যে হয়তো হ্যাঁ, তখন জেগেছে স্কুলে যে পড়ছিলাম, আমাকে। আবার বই নিয়ে স্কুলে গেছিলাম। স্কুলে মাস্টারের পড়ানো এসেছিল, মাস্টার মারছিল, মার খাইছিলাম মাস্টার, তাও সহ্য করেছিলাম। তাও স্কুল গেছিলাম, স্কুলে বিস্কুট দিয়েছিল আবার, হুম। এইরকম আর কি। বিস্কুট খাইছিলাম, আবার বই নিয়ে করছিলাম, এইভাবে উঠতে উঠতে ক্লাস 5 পর্যন্ত আমি পড়েছি। কিন্তু এই যে দুর্ভাগ্য, বাড়িতে শিক্ষিত না থাকাতে কারোর নাম লিখতেও পারি না, আচ্ছা, কারোর নাম এই স্কুলে উচ্চারণ করতে বিস্কুট পারি না। খেতে যেতেন নাকি শিক্ষকের মায়ের খেতে যেতেন? সবকিছু 2টাই। আচ্ছা, ওইটা কি হচ্ছে আপনি মনে করেন কোনো দিক থেকে যে বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করে? কোনো টিফিন দিলে বা বিস্কুট দিলে? হ্যাঁ, যখন বিস্কুট দেয় তখন তো অনেক খুশি। আর যখন পরীক্ষা আসতো তখন কিন্তু আমি অনেক চালাক ছিলাম। চালাক বলতে অনেক আমার যে বন্ধু-বান্ধব যে আমার ছিল ক্লাসগুলা, ক্লাস 3 র মধ্যে উঠলাম, তখন সবার সাথে একটু তো বোঝা হয়, আমার বুঝ আসলো মাথায়, সবার মাথায় বুঝ আসলো একটু বড়। তখন পরীক্ষার সময় আসলে যারা যে 2টা ভালো ছাত্র থাকবে তার মাঝখানে আমি বসি। বসে যার আগে লেখা হয়, যে কলম একটু খাতাটা দাও, হ্যাঁ, দিয়ে ভটভট করে আমি কিন্তু লিখতে পারি। দেখে দেখে লিখতে পারি, কিন্তু পড়তেও জানি না, পড়তেও জানি না। উচ্চারণ আমি পারি না, রিডিং আচ্ছা, পারি না। তাহলে হচ্ছে কোন ক্লাস পর্যন্ত শেষ পড়া হয়েছে দেখে দেখে পরীক্ষা দিয়েছিলেন? এই তো ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আমি দেখে দেখে লিখেছি। 5 পর্যন্ত হ্যাঁ। আপনার পড়াশোনা স্থগিত? আমি এইভাবে কথা বলতে বলতে আমি কিন্তু সবার সাথে ইয়ার্কি করি ছোটোবেলার থেকেই। আমার বন্ধুদের সাথে আমি অনেক মজা করেছি। তখন আমার বন্ধুর কথা ফেল করা যাবে না, আমরা একসাথে এগিয়ে যেতে চাই যেভাবে হোক। স্কুল জীবন তো জানা হলো, যে সংসার জীবন কবে থেকে শুরু হয়েছিল? তারপরে ওই যে এক বাড়িতে আমি ছিলাম, আমার বড়ব্বার বাড়িতে, পাশের বাড়িতে, এইভাবে কাজ করতে করতে পোয়াল খেয়ার দিতে দিতে তার বাড়িতে একবার সিটিং হয়ে গেলাম। তখন আমার বুঝ হলো, তখন আমার মা কাম করতে পারি একরকম। আমি বন্ধুর সাথে শেয়ার করলাম, বন্ধু ঢাকা যাইতে হবে। বন্ধুকে না, তুই ঢাকা যায় কাম করতে পারবি না, কোনো বন্ধু আমাকে আনে না ঢাকা। পরে আমার আপনি মা, কোথায় জানলেন যে ঢাকা গেলে কাজ পাবেন? ওই সবাই আসে, আমার চর অঞ্চলে অতি অংশ লোক বিল্ডিং শ্রমিকের কাজ করে, রড মিস্ত্রি। তখন আমার মা একজনকার ধরলো, তার নাম হলো আলম, তিনিও মিস্ত্রির কাজ করে, তার ওখানে যে কান্না শুরু করলো। তখন আমার নাম ছিল তাইজুল, মোহাম্মদ তাইজুল। বলে আমার তাইজুল বাবাকে ঢাকা নিয়ে যেতে হবে। তখন আনবে না, না আনবে দেখি, না করছে দেখি, কান্না শুরু করছে। ওর অভাব অনটারে ঘর বাড়ি দিতে হবে, এরকম টাকার দরকার। ওর বাবা অনেক কষ্ট করতেছে, আমিও কষ্ট করতেছি, বাবা নিয়ে যেতে হবে, অনেক কান্না শুরু করছে। কান্না না সহ্য করতে পারে আমাকে নিয়ে আসলো, আমার সাথে কথা অভাবের বললো। তাড়নায় আপনার মা তাকে হ্যাঁ। হচ্ছে অনেক অনুরোধ করে, যার কারণে আপনাকে ঢাকায় নিয়ে আসা। হ্যাঁ, তখন নিয়ে আসলো তখন 2010 সালে।
তখন ঢাকা আসলাম, কেউ কাজে লাগাবে না। তখন সাইজে খাটো, পড়াশোনা বয়স, তারা ও কোম্পানি এই কথা বলে যে আমাকে নিয়ে আসলো, সে ফোরম্যান আছে সালাউদ্দিন ভাই, নোয়াকল্লে বাড়ি তার। তাকে বললো ভাই এই ব্যাপার, আমাদের কুড়িগ্রাম দরিদ্র এলাকার ফ্যামিলি, তাকে কাজে লাগাইতে হবে। আলম ভাই বলল, এরকম অনুরোধ করে ফোরম্যান সহ আবার কোম্পানি ইঞ্জিনিয়ারের কাছে গেল, এরকম ধাপে ধাপে গেল আর কি। আমাকে কাজে লাগাবে না এক কথা। পরে বলে এই ব্যাপার, এখন তো বাড়ি দিয়ে পাঠাই, গাড়ি ভাড়া তো লাগবে, আবার তো কিছুদিন কাজ করুন, তারপর কিছু টাকা হলে দিয়ে পাঠাবো আমরা, সমস্যা। এইভাবে কাজে লাগালো, এইভাবে কাজ শুরুতে করতে। কি কাজ করছিলেন? ওই তো বিল্ডিং এর রড মিস্ত্রি, শ্রমিকের আর কি, লেবার, শ্রমিক হিসেবে কাজ করছিলাম। তখন এইভাবে ওই আলম ভাই এখন মিস্ত্রির থেকে এখন ভালো ভালো কোম্পানির কাজগুলো কন্ট্যাক্ট নেয়, এখন কন্ট্রাক্টারি কাজ করে। আচ্ছা, তাহলে ওই কাজ থেকে চলে আসা হলো কবে? এই তো 3 মাস আগে যে ভাইরাল হইলাম। আচ্ছা, ততদিন পর্যন্ত আপনি হচ্ছে রড মিস্ত্রির কাজ করতেন? 10 সাল থেকে এই পর্যন্ত আমি বিল্ডিং রড মিস্ত্রির কাজ করে থাকি। তারপরে হুট করে ভাইরাল হলেন, বদলে গেল জীবন। হুট করে কাজ করতে করতে বিভিন্ন জায়গায় কাজ করা হয়, বিভিন্ন জায়গায় কাজ করতে করতে একজনের সাথে আমার পরিচয় হয়ে গেল। তিনিও বড় মাপের কন্ট্রাক্টর বর্তমান। আচ্ছা, সংসারে যাওয়া হলো কখন? সংসারটা শুরু হলো কখন? ওই সংসার ওই প্রথম ঢাকা আসলাম তখন থেকে। আপনার তখন থেকে ঢাকা যে কাজ করে শ্রমিক হিসেবে কাজ করি, তখন আর এক কন্ট্রাক্টর আমি লাইন পেলাম, বড় মাপের কন্ট্রাক্টর, তার নাম হলো কাদের ভাই, বাড়ি মাদারগঞ্জ, ওই জায়গায় কুমুদপুর বাড়ি। সে আমাকে অনেক ধরনের আমার বাড়িতে সমস্যা হলে আমি তাদেরকে বলি, কাদেরকে বলি, যেটুক পারে একটু আমাকে হেল্প করেছে। তিনিও অনেক ভালো মনের মানুষ। আচ্ছা, ঠিক আর কত সংসারে কাজ বছর? করে আসলে হ্যাঁ, তখন তো কাজ করছিলাম, আসলে 10টা টাকা আমি কিন্তু আমার মনেতে একাই মনে যদি খাইতাম 10 টাকা, অনেক চিন্তা ভাবনা আমার আসে। মানে বাড়ির কথা মনে পড়ে, আমি এই 10 টাকা খাবো, আমার ফ্যামিলি আছে। তখন থেকে আমি সব কিছু চালাই। তখন তো ধীরে ধীরে আস্তে আস্তে আমার মা অসুস্থ হয়ে যাচ্ছে, বয়স হয়ে গেছে, আমার বাবা অসুস্থ, এরকম আর কি হয়ে যাচ্ছে। তখন আমার মাথা অত বোঝা হয়ে যাচ্ছে। বাড়ির থেকে আমি তখন ঢাকায় কাজ করি, বাড়ির থেকে ফোন আসে, আজকে চাল নাই, আজকে কাঁচা বাজার নাই, আজকে ওষুধ কিনতে হবে, এইরকম। কত বছর বয়স থেকে পরিবারের দায়িত্বটা নিলেন? 14-15 বছর, এরকম 16 বছর আর কি। তারপরে হচ্ছে বাসা থেকে বিয়ে শাদীর কথাবার্তা বলেনি? হ্যাঁ, তারপরে এইভাবে কাজ করতে করতে ভাই বোন পড়াশোনা খরচ চালাতে হয়, প্রাইভেটের খরচ চালাতে হয়। ভাই একটা শহরে পড়াশোনা করে, তার খরচ, তার প্রাইভেট, তার একটু পকেট খরচ, এরকম ইত্যাদি ইত্যাদি, অনেক কষ্ট। আমি মূর্খ, আমি অশিক্ষিত হয়, আমি ভুল করেছি। আমার ভাই বোন যখন আমার মতন হয় না, মানে আমার কথা এটা, আমার চেয়ে যখন একটু তিনি একটু শিক্ষিত থাকে, এটি তুমি লেখাপড়া করতে পারে, চিঠি লিখতে পারে, চিঠি ধরতে পারে, এটা আমার কল্পনা। তারপরে এরকম করতে করতে কাজ করতে চালাচ্ছে, মা বাবা তো অসুস্থ, আর কাম করতে পারে না। যেটুকু আমি 10-12 হাজার টাকা করে কামাই করি নাকি মাসে, এই এলেদের চাইল ডাইল, পড়াশোনা খরচ, বাবা মা দেখাশোনা, সব কিছু আর কি আচ্ছা, করি। আমরা করতে করতে যতদূর তারপর জানি তাজু ভাইয়ের একবার বিয়ে হয়েছিল। এই তো তারপরে হতে হতে 3 বছর আগে, 3.5 বছর আগে আমি বিয়ে করলাম। বিয়ে করার পরে এই বিয়েটা হচ্ছে ফ্যামিলি থেকে দিল, না প্রেম করে বিয়ে করলেন, বা নিজের পছন্দ থেকে? ফ্যামিলির থেকে, আচ্ছা, ফ্যামিলি থেকে দেখে আমাকে দেখাচ্ছে মেয়ে, হুম। পছন্দ করেছি, বিয়ে করলাম, বউ আনলাম ঘরে। বউ আনার পরে বউকে প্রথম দেখেই পছন্দ হয়ে গেছিল? হ্যাঁ, প্রথম থেকে যে মেয়েকে দেখেছি ওই মেয়েকে বিয়ে করছি। তারপর বিয়ে শাদী করলাম, সুন্দর ঘরে বউ আনলাম। দুর্ভাগ্য, আমার কপালে সংসার টিকলো না। সংসার টিকলো না। বউ সবচেয়ে আমার বউয়ের যে রুচি একটা আছে, যে খাবার আছে, সবসময় সে মাছ গোস্ত ইত্যাদি যে ভালো তরকারি ছাড়া সে ভাত খায় না। আচ্ছা, আমি যতদূর মনে হচ্ছে আপনার, যে আপনার বউ আপনাকে ছেড়ে গেছে হচ্ছে আপনার অভাব অনটন এই দিকটার জন্য। হ্যাঁ, অভাব এইভাবে আর কি, 10টা টাকা পকেটে জমে না। বউ আমাকে বলছিল তোমার পকেটে 10টা টাকা জমে না। তারপর বাড়ি ভাঙাচুরা, বাড়ি বৃষ্টি আসলে পানি পড়ে, এগুলো কবে ঠিক হবে? 10টা টাকা তো না জমে, তাহলে এগুলো কবে ঠিক হবে? এরকম তার মাথার বউকে টেনশন। আপনার খুব পছন্দ ছিল? হ্যাঁ, তারপর মাছ গোস্ত আনি না, এরকম আর কি, টাকাও জমে না। একটা মাছ হলে আমার 3 হাটের, আমার সপ্তাহে 2টা হাট হয়, 2 দিন বাজার করা হয়, ঝাউকজং বাজার সেদিন। তাছাড়া জিনিস পাওয়া যায় না চর অঞ্চলে, তো সেদিন বাজার হয় সপ্তাহে 2 দিন। এক বাজারে যদি আমি একটা মাছ নেই, অনেক টাকা একটা মাছে।
আমি চিন্তা করি ওই মাছের টাকাতে আমি ওরকম 3-4টা হাটের বাজার করতে পারবো, কাঁচা মাল কিনতে পারবো, 2 কেজি আলু কিনতে পারবো, হাফ কেজি পেঁয়াজ কিনতে পারবো, কাঁচা মরিচ 1 কেজি নিতে পারবো, এরকম আর কি। বাসায় সাধারণত কি কল্পনা। খাওয়া হতো? হ্যাঁ, এইসব খাওয়া আর কি বেশি হতো আর কি। আলু, মাছ মাংসের পরিমাণটা কম ছিল? হ্যাঁ, মাছ মাংস এখনো পরিমাণ কম। তারপরে এরকম করতে করতে বউ কয় পকেটে 10 টাকা জমে না, মাছ মাংস খাইতে পারি না, শুধু আলু তরকারি। আবার ওর বাবার বাড়ি থেকে ফোন দেয়, বলে আজকে কি দিয়ে ভাত খাইছো, এইসব। আচ্ছা, মেয়ের তখন মেয়ের পরিবার কি খুব প্রভাবশালী ছিল? না, আমার মানে একটু ছেমছেম আর কি। হলে তার বাড়ি থেকে তখন ফোন আসছে, কি দিয়ে ভাত খাইছো, তখন একটু নর্মাল শুনে তখন তারা তো মন খারাপ করে। আমি বারবার বলি কি দরকার বলার, তা একটু করে বললে তো হয় একটু, তারা তো মন খারাপ করে। এরকম পদ্ধতি আলোচনার মাধ্যমে তারা আলাপ আলোচনা করে সে ডিভোর্স দিয়ে গেল। আচ্ছা, তিনি ছেড়ে যাওয়ার সময় কি বলেছিল আপনাকে? বলেছে আমি অনেক চেষ্টা করেছি রাখার জন্য, আমিও মানুষ ধরেছি, যে কাম হয়নি। তখন মানুষে দুনিশে আমাকে অপমান করেছে। তিনি কিচ্ছু করতে পারবে না, 10 টাকা পকেটে জমে না, ঘর দিতে পারবে না, বাড়ি দিতে করবে না, বাড়ি চালা মানুষের, এবং ভালো মন্দ খায় না, এরকম আর কি। এরকম করে আচ্ছা, চলে গিয়েছে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, টাকা থাকলে নারী থাকে, টাকা না থাকলে নারী থাকে না। তাহলে কি আপনার জীবনের এই গল্প দিয়ে কি এটাই প্রমাণিত হলো যে টাকা থাকলেই নারী থাকে, টাকা না থাকলে নারী থাকে না? এরকম তো সবার কপালে না। আমি মনে করি যদি মেয়ে যদি বুঝতো, এরকম কষ্ট যদি বুঝতো, তাহলে তো অবশ্যই সংসার টিকতো। আসলে ও একটু না বোঝাইতে, একটু আমি সাইজে একটু খাটো, দেখতে শুনতে ভালো না, এই জন্য অতি তাড়াতাড়ি আমাকে ছেড়ে গেছে। যদি ওইরকম যদি বুঝতো, আমার যদি হ্যান্ডসাম থাকতো চেহারা, দেখতে শুনতে ভালো হইতাম, তাহলে কিন্তু থাকতো। আর যোগাযোগ করে না? আপনি তো এখন ভাইরাল না, আপনার। আমার সাথে 2 মাস সংসার করেছি। আচ্ছা, 1.5 মাস থেকে 2 মাস থাকছিল, তারপরে এই এরকম মনটার ভালো মন্দ তার সাথে খাওয়াইতে পরবর্তীতে পারিনি। আর কোনো যোগাযোগ হয় না, না? তার প্রিয় খাবারে হলো ওই যে মাছ, গোস্ত মাছ। তাহলে মাছ গুস্তর জন্য রাজু ভাই আপনার তাজু ভাইকে ছেড়ে চলে গেল? হুম। তারপর অন্য জায়গায় বিয়ে হয়েছে, কিভাবে যোগাযোগ করবে সে? অন্য জায়গায় এখন বাচ্চা হয়েছে, ও অন্য আচ্ছা, জায়গায় ঘর সংসার করতেছে। সে যেহেতু মুভ অন করলো বা হচ্ছে এগিয়ে গেল নিজের জীবনে, বিয়ে করেছে, তার এখন একটা সন্তান আছে, আপনার কি এগিয়ে যাওয়ার কথা ইচ্ছা হয়নি বা মনে জাগেনি? কবে তাহলে আমরা তাজু ভাইয়ের বিয়ে খাবো? হবে, শীঘ্রই হবে। সুন্দর ঘর দেব, ঝিলমিল ঘর দেব, তারপর সুন্দর একটা ঝিলমিল বউ আনবো ঘরের ভিতরে। আচ্ছা, তাহলে বিয়ে নিয়ে আপনার কি স্বপ্ন? কেমন মেয়ে এখন আপনি চাচ্ছেন আপনার জন্য? কেমন মেয়ে যে আসলে মেয়ে মানুষকে আবার খারাপ বলতে নাই, সবসময় ভালো কথা বলতে হয়, তাহলে মেয়ে মানুষ কিন্তু সবসময় ভালোবাসে। একবার খারাপ কথা বললে, একবার এরকম করলে শেষ। ভালো কথা কিভাবে বলতে হয় বা কিভাবে পটায় রাখতে হয়? হ্যাঁ, সুনাম করতে হয়। তুমি অনেক সুন্দর, তুমি অনেক ভালো, তোমার ব্যবহারটা অনেক সুন্দর লাগে। কিন্তু আপনার এই সুন্দর কথাবার্তাতে তো আপনার বউ থাকলো না। হ্যাঁ, আমি বলছি। শুধু কি সুন্দর কথাতেই বউ হ্যাঁ, থাকে? আমি কখনো আমার বউর সাথে খারাপ ব্যবহার করিনি। তারপরও ছেড়ে চলে গেছে এই অভাব অনটনের কারণে। তিনি আসে মানুষের আমার গ্রামে তদন্ত নেয়। মানে মানুষ যখন সিআইডি তদন্ত নেয়, তার চেয়ে মনে হয় তদন্ত বেশি করে নিচ্ছে। কিভাবে আগে চলছিল, কিভাবে এখন চলবে, এইভাবে তদন্ত নিয়ে আচ্ছা, তারপর তাহলে চলে একটা গেছে। আবার আচ্ছা, ভবিষ্যতে যদি কোনো মেয়েকে আপনার পছন্দ হয়, ধরেন এখন আপনাকে তাকে হচ্ছে প্রপোজ করতে হবে বা বলতে হবে যে আমি এখন এই রকম অবস্থায় আছি, তুমি আমাকে বিয়ে করবা কিনা? আপনি কিভাবে বলুন? কিভাবে প্রস্তাবটা দিবেন? আসলে আমি এখন করতেছি না। আসলে আমার কপালে যদি সুন্দর ঘর দিতে পারি, যেহেতু ঘরের জন্য নারী ছেড়ে দিয়েছে, আমাকে ছেড়ে গেছে। এইজন্য এখন আমি কল্পনা করেছি সুন্দর ঘর দেবো, ঝিলমিল ঘর দেবো। তারপর যেমন মেয়ে হোক না কেন, সে কালো হোক আর শ্যামলা হোক, যেটুকু আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি, তারাও আল্লাহর সৃষ্টি মেয়ে মানুষ। আমি ঘরের ভিতরে আনবো, ঝিলমিল যখন করে, সে তখন আর কোনো দিন ছেড়ে যায় না। আচ্ছা, আপনার যে এই যে ব্যাগটা দেখছি, আর হচ্ছে এই যে ব্যাগের ফিতা লাল সবুজ, তারপরে এই যে শার্ট, আপনার এই জামা, এই সব ড্রেস আপ যে চেঞ্জ হয়ে গেল হুট করে, আপনি যখন আপনার ভিডিওগুলা করতেন আপনার জামা নিয়ে সমালোচনা হতো, ঠিক আবার এখন অন্যরকম একরকম জামা কাপড় পরছেন, এটা হুট করে বদলালো কি করে? আসলে হুট করে ভাইরাল হয়েছি। হুট করে এই ব্যাগটা আমাকে লুকাস কোম্পানি দিয়েছে। আমার বাড়ি গিয়েছে, ১ বস্তা চাল দিয়েছে, আর কি কাঁচা বাজার পর্যন্ত, মানে সবকিছু ডাল ১ কেজি করে কিনে দিয়েছে আর কি। আচ্ছা, তাহলে ভাইরাল হওয়ার পরে যে কোনো বেনিফিট পাচ্ছেন না বা সুযোগ সুবিধা পাচ্ছেন না, এটাও তো ঠিক সত্য না। আপনি তো কিছু না কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন। ওই কতটা পাচ্ছেন? তখন আর কি কিছু পাইছি, এখন তো শেষ। এখন তো কিছু পাচ্তেছি না। আপনি যে আগে মাঝখানে ভাইরাল ছিলেন, তখন আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা, এখন আপনি হচ্ছে নাই ভাইরালে,
এখন অন্য টপিকে দেশের মানুষজন চলছে, হুম। তো এ কারণে কি আপনি আবার পিছিয়ে গেছেন? হ্যাঁ, আবার পিছিয়ে গেছি। আমার মনে হয় আর ২-১ মাস গেলে আমার মনে হয় আবার শ্রমিকের কাজ করতে হবে। কাজ করব, কোনো সমস্যা নেই আমার। আমার মনে নাই কোনো হিংসা। আবার কি ভাইরাল হওয়ার নেশাটা কাজ করে না? আমি অনেক চেষ্টা করব। আসলে পেজ বড় হলে আমার মানে অনেক আক্রমণ করে মানুষ আমাকে। আচ্ছা, আপনার লাস্ট ভিডিও ভাইরাল হয়েছিল কোনটা? লাস্ট ভিডিও খেলার মাঠ নিয়ে। খেলার মাঠ নিয়ে। আমি খেলা দেখতে গেছি, যেখানে বসার পরিবেশ নাই। ৩-৪ কিলো, ২ কিলো, হাফ কিলো জায়গা পায়ে হেঁটে হেঁটে যাইতে হয়। ঈদ উপলক্ষে খেলা লাগালে সবাই বাড়ির থাকে ছুটিতে, সবাই খেলা দেখতে গেছে। গোল করে খেলা, মাটির মধ্যে বসে বসে এইভাবে বসে বসে খেলা দেখতে হয়। ঘাসের উপরে, মাটির উপরে, জামা কাপড়ে মাটি লাগে। তাও আমি বসে বসে খেলা দেখতে দেখতে চিন্তা ভাবনা উঠে গেল হঠাৎ করে, বলে ঢাকা শহরে খেলা দেখলে ভালো স্টেডিয়াম আছে, ভালো জেলমিল আছে, শুধু আমার চর অঞ্চলে নাই। যদি চর অঞ্চলে যদি একটা ভালো স্টেডিয়াম থাকতো, ঝিলমিল একটা হতো, ভালো পরিবেশ থাকতো, তখন আবার স্ট্যান্ড খাড়া করলাম এইভাবে যে এই তো বলে কি আমাদের চর অঞ্চলে ক্রিকেট খেলার টুর্নামেন্ট লাগানো হয়েছে। এখানে এই খেলার টুর্নামেন্ট যদি একটা ভালো স্টেডিয়াম থাকতো, মানুষজন ভালো করে বসে খেলা দেখতে পারতো। আপনি তো হচ্ছে ওয়ার্ল্ড কাপ সামনে, আমাদের ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ তো খেলা দেখা হয়, কোন দল সাপোর্ট করেন? অত স্মরণ রাখতে পারি না দেশের নাম, শুধু প্লেয়ারের নাম আমি জানি। কোন প্লেয়ারকে সব থেকে ভালোবাসেন বা পছন্দ? তার নাম হলো মেসি। আচ্ছা, তাহলে আপনার পছন্দের দল আর্জেন্টিনা। হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে বিশ্বকাপে ধরে নেওয়া যাচ্ছে আপনি হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। আরেকটা দল আছে হাড্ডাহাড্ডি, দুই দল ধরে এখানে পরে হাড্ডাহাড্ডি বেঁচে যায়, নেইমার বলে। আচ্ছা, নেইমার হচ্ছে ব্রাজিলের। হ্যাঁ, এই দুই দল কিন্তু হাড্ডাহাড্ডি দল। আপনার গ্রাম যেহেতু কুড়িগ্রাম, কুড়িগ্রামের চরাঞ্চলে ধরেন একটা মাঠে নেইমার আর মেসির খেলা চলছে, আর এই জায়গায় আপনি হচ্ছে দায়িত্ব পেয়েছেন, আপনাকে আপনার স্টাইলে এই বিষয়টাকে তুলে ধরতে হবে। আপনি ধরেন এই খেলাটা দেখছে, আপনি কমেন্টারি করছেন, একবার আমাদেরকে শোনান। আজকে বাংলাদেশে চর অঞ্চলে কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নের চর অঞ্চলে সুন্দর খেলার মাঠ না থাকাতে, সুন্দর পরিবেশ, বসার খেলার মাঠ না থাকাতে, তারপরেও খেলা মানুষ পায়ে হেঁটে এসে খেলা দেখতেছে, এবং মেসি এবং নেইমারের খেলা হড্ডাহড্ডি চলতেছে। কে কোন দল সাপোর্ট করবেন অবশ্যই উৎসাহ দিবেন। এই তো। এইভাবে যদি হচ্ছে কখনো ওয়ার্ল্ড কাপ দেখার সুযোগ পান, বিশ্বকাপের মঞ্চে যে যদি প্রচার করার সুযোগ পান, আপনি কি যাবেন? অবশ্যই যাব। আমি খেলা পছন্দ করি, প্রিয় খেলা আমার ফুটবল খেলা আর ক্রিকেট খেলা, এই দুইটা খেলা আমার নাম্বার 1 পছন্দ। আচ্ছা, কয় কয় ওভারে এক বল, মানে একটা ওভারে কয়টা বল থাকে? বল তো একটা থাকে, রেফারি গনে 6টা বল ঢেল দিলে 1 ওভার হয়। কুড়িগ্রামের ছেলে মেয়েরা আসলে এখন কি, আপনি ঢাকা শহরে থাকেন, তারা কি পিছিয়ে আছে কোনো দিক থেকে? অবশ্যই পিছিয়ে আছে। এইসব জায়গাগুলো যে পড়াশুনো করে ছেলে মেয়ে, শিশু বাচ্চা, এগুলো পিছনে আছে, পিছিয়ে পড়ে আছে আর কি। অবশ্যই লাইভে আমি বলি, আবার ভিডিও করেছি, কোথায় ভেঙে যাচ্ছে। মসজিদ পর্যন্ত নদীর কিনারে আছে, ওখানে পর্যন্ত এখন আমি 3 মাস হলাম ভাইরাল হতে, এখন পর্যন্ত কোনো লোক এই বিষয় নিয়ে পরামর্শ করলো না, কোনো আলোচনা করলো না, আমাকে কোনো ভালো পরামর্শ দিল না, বলে সামনে আরও এগিয়ে যাব, উৎসাহ দেবে, এই পর্যন্ত আমি এখন পর্যন্ত পাইলাম না। আচ্ছা, আপনার এলাকার ছেলে মেয়েরা যে হচ্ছে যতদূর পড়াশোনা করে, আপনি তো ততখানি করার সুযোগ পাননি বিধায় তো আজকে এই জায়গায়, এই পরিস্থিতিতে আপনি সরকারের কাছে কি চাচ্ছেন, যে আপনার এলাকাকে ডেভেলপ করতে নাকি সারা বাংলাদেশকে নিয়ে কাজ করতে? সারা বাংলাদেশ অল ইপ্রিতি চরাঞ্চল নিয়ে। চরাঞ্চলের প্রতি একটা আলাদা যে আপনার হচ্ছে সবসময় কোট করা বিষয়টাকে, যে চরাঞ্চল চরাঞ্চল, হ্যাঁ, আসলে ভালো, এটা কি কোনো ভালোবাসার জায়গা আলাদাভাবে? চরাঞ্চলগুলো উন্নত হইতো, যেমন আপনাদের টিভি চ্যানেল যে সাম্রাজ্যিক বলে, তারা যদি চরাঞ্চলে যায়, ভিডিও বানায়, নদীর কাছার ভেঙে যাচ্ছে, সাথে ভিডিও করে যদি টিভির পর্দাতে দেখা হয়, সারা বিশ্বের লোক দেখবে, অবাক হয়ে যাবে। কিন্তু তারা করতে পারতেছে না কেন? নাই কোনো রাস্তাঘাট, নাই কোনো ব্রিজ, যাতায়াত নাই। চরে যাওয়ার ব্যবস্থাই নাই। চরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। একটা লোক যদি যায়, কোনো সাম্রাজ্যিক যদি যেয়ে থাকে চরাঞ্চলে, আসলে সারা দিনটা চলে যায়।
সকালবেলা বাইরে হলে আচ্ছা। রাত 10টা 12টা আননালি সেদিন রাত থাকতে হবে চর অঞ্চলে। এমন চর অঞ্চল আছে। যদি চরের এই কূল থেকে ওই কূলে যাইতে হয়, রাত থাকতে হবে, তারপরের দিন আসতে হবে। এইজন্য টিভি চ্যানেল যে সাংবাদিকগুলো আছে যায় না। এই আমি ভাইরাল হওয়ার পরে সব টিভি চ্যানেল যে সাংবাদিকগুলো অনেক কষ্ট করে গিয়েছে। তো ভাই আমাকে যে ভাইয়া অনেক কষ্ট হলেও ভাই আশা লাগে। আচ্ছা, আপনাদের হ্যাঁ। এলাকায় তো হচ্ছে সবাই একসাথে আড্ডা দেয়। সন্ধ্যায় যে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া হয়, ওই জায়গাতে তো বাংলা সিনেমা দেখা হয়। তা আপনি কি বাংলা সিনেমা বা এসব দেখেন? ছোটবেলায় দেখেছি। এখন যেটুক 15-16 বছর আমি ঢাকায় ছিলাম, 14 বছর ঢাকায় ছিলাম। এখন ছবি দেখি না। ছোটবেলায় আমি ছবি দেখেছি, সালমান শাহর ছবি দেখেছি বেশি। আপনি তাহলে সালমান শাহর হচ্ছে ভক্ত। হুম। আর নায়ক নায়িকা অন্য কাদেরকে পছন্দ বাংলাদেশ? সবাই পছন্দ আর কি। অভিনয়ের দিকে, গানের দিকে সেরা হলো সালমান শাহ। নায়িকের দিকে হলো অপু বিশ্বাস। আচ্ছা, অপু বিশ্বাসকে পছন্দ। অপু বিশ্বাসের কোন সিনেমা দেখা হয়েছে? সব ধরনের আর কি। সিনেমা বলতে আমি তো সিনেমার নাম বলতে পারবো না, কিন্তু অভিনয়গুলো হুম হুম। অভিনয়গুলো খুব একটা ভালো। কোনো কিছু সালমান শাহ বা অপু বিশ্বাসের কোনো দৃশ্য মনে আছে যেটা আপনি করে দেখাতে পারবেন? শুধু 2 লাইন 1.5 লাইন গান মনে আছে। হুম হুম, অবশ্যই। গানও বলতে হবে। আচ্ছা ভাই, আপনি হচ্ছে ধরেন একটা সিনেমাতে, বাংলা সিনেমাতে অপু বিশ্বাসের সাথে আপনি সালমান শাহ চরিত্রে গান করবেন। সালমান শাহর কণ্ঠে আপনার যে গানটা গাবেন আর কি, ওইটা যদি আমরা 2 লাইন শুনতে পাই। আসলে ওই ছবিটার নায়ক নায়িকা ছিল সালমান শাহ এবং শাবনূর। আচ্ছা। অভিনয় আর কি করছে। গানটা তখন আর কি ছবিটা বাংলাদেশে খুব জনপ্রিয় ছিল, খুব চলছিল আর কি। গানটাও চলছিল কি, গানটাও জনপ্রিয় ছিল আর কি বাংলাদেশে। সেই গানটা তখন কিন্তু আমরা ঘাস কাটছিলাম গরুর জন্যে, আর গানও করছিলাম। আচ্ছা। সব সময় বলছিলাম, খেলাধুলাও আমরা গানটা বলছিলাম। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে তোমাকে যাবে না ভোলা। বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনার গানের গলাও তো অনেক সুন্দর। আপনি হচ্ছে এই প্রতিভা এখন পর্যন্ত বিকশিত করেন না কেন বা চর্চা করেন না কেন? চর্চা বলতে আমি তো গান পারি না, শুধু 2 লাইন বললাম না। সবসময় এই গানটা আমি সবসময় বলছি। ঘাস কাটতে দেওয়া বলছি, যেখানে যাই ওখানে বলছিলাম। আচ্ছা, শুধু কি এই মানে দুটা সুর- লাইন করতে হ্যাঁ, ভালো লাগে? সুরটা তখন ভালো হয় এই কারণে আর কি বলছিলাম আর কি। মনে হয় এখন পর্যন্ত আমার সুরটা মনে হয় ভালো হয় না, আরও মনে হয় বলতে হবে 2 লাইন করে। আচ্ছা, কখনো গান শেখার বা জানার ইচ্ছা হয়নি? ইচ্ছা হয় কিন্তু আমার মনে পড়ে না। ছোট থেকে তো মানুষের অনেক কিছু শেখার আগ্রহ থাকে। হ্যাঁ, যে গান সামনে আসে ওই 2 লাইন করে মনে পড়ে, বাকি লাইনগুলো মনে হয় না। আচ্ছা, যেহেতু মনে পড়ে না, যেহেতু পড়াশোনা করেননি, এই কারণে মনে হচ্ছে যে এই সমস্যাগুলো দেখা হ্যাঁ, যায়। তো খারাপ লাগে না কখনো যে এই সুযোগগুলা পাননি, যার খারাপ কারণে লাগে আজকে? যেটুকু পড়াশোনা নাই, মনে থাকে না। বাড়িতে শিক্ষিত লোক না থাকাতে আমার স্কুল জীবনটা এইভাবে আমার কেটে গেছে। এই জন্য যেটুকু আমি বুঝছি, একটা শিক্ষিত হলে কিভাবে চলা যায়, একটা মূর্খ হলে কিভাবে চলা যায়, আমি বুঝি দেখেই তো আমার ফ্যামিলিতে আমার 3 বোনে আমি এসএসসি পরীক্ষা পড়াইলাম। একটা ভাই একটা সামনে এসএসসি পরীক্ষা দেবে সামনে 27 সালে আর কি। আচ্ছা, আপনার এই ক্ষুদ্র জীবনে আপনি তো অনেক অভিজ্ঞতা পার করেছেন দেখছি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে সব পরিবারেই তো এরকম কোনো না কোনো গল্প থাকে। হুম। সব জায়গাতে বিভিন্নভাবে বিভিন্ন রকম তাজুকে আমরা আরো খুঁজে পাবো। তো আপনি নেক্সট জেনারেশনের জন্য, মানে পরের ভবিষ্যতের আমাদের যেসব আসবে বাচ্চা-কাচ্চারা, এদের জন্য বা বাংলাদেশের জন্য কোনো বার্তা দিতে চাচ্ছেন কিনা? অবশ্যই আমি সবসময় বার্তা দিতে চাই, পড়াশোনা করতে হবে। যেটুক পড়েন না কেন পড়াশোনা করতে হবে, চিঠি লিখতে হবে, চিঠি করতে হবে। আসলে আমি যদি একটু পড়াশোনা থাকতো, আমি আশা করি আমাদের চরাঞ্চলে যে আমার উপজেলা আছে বা বাকি উপজেলা আছে চিন্তা ভাবনা এখন আর কি। আমি মনে করি যে উপজেলাগুলো আছে চরাঞ্চলের কাছাকাছি। আমি চিঠি লেখে মনে হয় উপজেলায় স্টেপ করে রাখতাম। আমার চর উন্নয়ন চাই। কিন্তু দুর্ভাগ্য আমি লিখতেও পারি না,
করতে পারি না। এখন যদি মানুষের যদি আমি বলি বলে এটা লেখো। মানুষ আমি বলবো একটা লিখবে একটা। মানে বিশ্বাস পাই না। আমি নিজে যেটুকু পাই না এই কারণে আমি কাজগুলো করতে পারি না। উপজেলায় আমি স্টক করে রাখতাম। কখনো কি কোনো অনেক বড় ধোঁকার শিকার হয়েছেন? হ্যাঁ, অনেক বড় মানে ভাইরাল হয়ে তো অনেক বড় ধোঁকা খেয়েছি। আচ্ছা, অনেক একটা অনেক বড় ধোঁকা খাওয়ার গল্প যদি আমরা শুনি। অনেক বড় ধোঁকা মানে মানুষ আমাকে ভিডিও করার জন্যে অনেক কিছু আশা দিচ্ছে। ভিডিও করছে, হুম। পিছন দিয়ে শুট করে চলে গেছে। টাকা পয়সা দেওয়ার কথা হ্যাঁ, বলেছিল কিন্তু দেয়নি। হ্যাঁ, পকেটে ৳৫০, ৳১০০, ৳২০০ মানে এবার চিপে ধরে পকেটে ঢুকে দিয়েছে। কেউ দেখে না। কেউ দেখলে তো শরম পাবে, হুম, হুম। আরোপ করবে এরকম। চুপ ভাই দিয়েছি অনেক। প পকেট থেকে বাইর করে দিয়েছি 0 অনেক আচ্ছা, তার কম। এভাবেই ধোঁকার শিকারটা হয়েছেন, বিশেষ হুম, করে ভাইরাল হওয়ার পরে। হুম। ভাইরাল হওয়ার আগে তো কখনো অনেক বড় ধোঁকার শিকার হননি? তখন তো কষ্ট। জীবনটাই হলো কষ্ট। শালি চিন্তা ভাবনা, আড়ালে সবসময় চিন্তা ভাবনা, সংসার কিভাবে চালা লাগবে, কিভাবে আয় করতে হবে এরকম। আয় করে ৳১০ জমে না। ফোনটা কিনেছি অনেক কষ্ট করে। হুম, হুম, হুম। বর্তমানে কি ফোন ব্যবহার করছেন? এই ফোনটা কিনেছি অনেক কষ্ট করে। হুম, হুম, যে ওই ফোনটা যে মাদারবোর্ড গেল যে গেছে, হুম, হুম। পরে ১.৫ বছর পরে আমি মোবাইল কিনেছি। এই ১.৫ বছর পরে এই ফোনটা আমি কিনেছি ১.৫ বছরে ৳১০,০০০ আমি ম্যানেজ করেছি। কোনো মাসে ৫০০, কোনো মাসে ১,০০০, কোনো মাসে ২,০০০ এইভাবে এক জায়গায় রেখে আমি ফোনটা কিনেছি। কেনার পরে আবার তো বাড়ি চালাইতে হয়, ভাই-বোন খরচ চালাইতে হয়, পড়াশোনার এরকম চিন্তা ভাবনা। মানে একবার ফোনটা কিনতে পারতেছি না। যদি কিনি এই যে বাড়িতে চাইলে কিনতে পারবো না। পড়াশোনায় টাকা দিতে হয় প্রাইভেটের এরকম। পরে ৫০০, ১,০০০, ২,০০০ এভাবে যোগে যখন ১০,০০০ হচ্ছে ১.৫ বছরে, হুম, হুম। তখন আমি মার্কেটে গেলাম একাই মার্কেটে গেছি। ফোন কিনে আনছি সবাই আমাকে যে প্রতিটা গালাগালি করছে। "তুই একাই গেছিস কেন? আমরা আছি, হ্যান-ত্যান গেছি।" আমি একাই যাই ফোনটা দোকানদারের সাথে মার্কেটে শেয়ার করলাম। শেয়ার করে, "ভাই আমার একটা ফোন লাগবে। এই দামে।" তারা ফোন দেখা যায় ৳২০,০০০ দামি, ৳১৬,০০০ দামি, ৳১২,০০০ দামি। আমি বললাম, "ভাই একটু নরমাল ফোন থাকলে আমাকে দেখান।" কয়, "কত বাজেট?" আমি বললাম, "৬,০০০, ৮,০০০, ১০,০০০ এরকম দেখান। ১০ এর নিচে।" পরে হতে আ এই ফোনটা আমাকে দেখালো ৳৮,৫০০। পরে আবার চিন্তা ভাবনা, অনেক কষ্ট যে একটু পকেটে টাকা নেই, আবার চিন্তা পড়াশোনা করে আবার টাকা ওদিকে লাগবো। করতে ৮,৫০০ আমি বললাম, ডিসকাউন্ট কত নেবেন সেটা বলেন। ওই ডিসকাউন্ট ৳২০০। আমি বললাম, ডিসকাউন্ট ৳৫০০ নিতে হবে, বরাবর ৳৮,০০০ আমি দেবো। পরে দেয় না, অনেক কথা বললাম, "ভাই আমার সংসার এইভাবে চলে, আসলে কিনতে পারবো না। নাহলে আমি কিন্তু ফোনে কিনতে পারবো না।" পরে ওরা আর কি মহব্বত করে ৳৮,০০০ আমাকে ফোনটা দিয়ে দিল। আচ্ছা, এখন দেখা যাচ্ছে মানুষজন ভাইরাল হলে বিভিন্ন কোম্পানি, মোবাইল কোম্পানি থেকে শুরু করে আরো বড় বড় কোম্পানি হ্যাঁ, হচ্ছে তারপর বলি, কিছু দেওয়ার চেষ্টা করে। আপনাকে হ্যাঁ, দিয়েছে কিনা তারপরে এরকম? এই ফোনে যখন 1 মিলিয়ন যখন ভাইরাল হলো, কিছুদিন যাওয়ার পরে ভিডিও ঝাপসা আসে। তখন হুম, একজন ফোন দিল, ওই যে বাইরে থাকে, প্রবাসী থাকে, নোহমান ভাই আর ক্যামেলি আপু। তিনি ফোন দিল আমার কাছে, দিয়ে কয়, "তোমার ভিডিও তো ভালো হয় না, একটু ঝাপসা আসে, তা আমরা একটু গিফট দিতে চাই।" "কি গিফট দিতে চান?" কয়, "ভালো ফোন একটা দিতে চাই, ছ্যামছ্যাম একটা ফোন দিতে চাই, গিফট দিতে চাই।" আমি বলি, "আচ্ছা ঠিক আছে, তাহলে কিভাবে দিবেন?" কই, "তাহলে আমরা টাকা দেবো। ৳১,০০,০০০ দেবো। ৳১,০০,০০০ দামি ফোন কিনতে হবে।" ওই যে হোয়াটসঅ্যাপে কি ফোন কিনবো তার ছবি দিচ্ছে, কত নাম্বার ফোন তার মানে A to Z পর্যন্ত দিছে। ওনারাই বলে হ্যাঁ, দিয়েছিলেন। যখন টাকা দিছে তখন মানুষ বলে, যখন টাকা দিছে, যেহেতু বাড়িতে ঘর নাই তাহলে ঘর দাও, আ বাড়িতে মাটি কাটো তা ঘর দাও, অন্যের দিকে খাটাও কিছু। না, ৳৫০,০০০ মোবাইল কিনো আর ৳৫০,০০০ বাড়ির মধ্যে খাটাও। আমি বললাম, "না, এই কাজ করা যাবে না। যে একজন ভালোবেসে ফোন কিনতে বলছে, তা ফোন কিনতে হবে। এটা কিনি, রেজেকে যা হবে তাই।" পরে রংপুর মার্কেটে এই ফোনটা ছ্যামছ্যাম ফোনটা ৳১,০০,০০০ দামি ফোন আমি কিনলাম। ওখানে যেয়ে বললাম, "ডিসকাউন্ট কত নিবেন?" পরে আর কি ৳২,০০০-৩,০০০ ডিসকাউন্ট নিচ্ছে। পরে ৳৯৭,০০০ দিয়ে ফোনটা কিনছি। তারপর সেখানে ভিডিও করে আমি আর কি একটু আচ্ছা, তাহলে বর্তমানে আমরা যেসব ভিডিও দেখতে পাই এটা হচ্ছে নতুন স্যামসাং মোবাইলের হুম। মাধ্যমে দেখতে পাচ্ছি। আর ক্যামেলি আফুক আর রহমান ভাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এইরকম কি আরো ছোটখাটো গিফট পাওয়া হয়েছে? হ্যাঁ, ছোটখাটো এটা যে লুকাস কোম্পানি ব্যাগটা, কিছু শার্ট প্যান্ট দিছে। কিছু শার্ট প্যান্ট আবার আমার ভাইদের কাপড় সহ এর আগে ঢাকা আটছিলাম, সিন্সের পিছনে রাখছিলাম। পিছনে রাখে মোবাইল টিপে জায়গা মতো নামছিলাম স্ট্যান্ডে। নামিয়ে ব্যাগ নিতে আর স্মরণ নাই। ব্যাগ শুদ্ধ হারিয়ে গেছে। ভিডিও ছাড়ছি, লাইভ করছি, এখন পর্যন্ত পাই নাই।
আচ্ছা, কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কেউ আপনার বাসায় গেছিল? হ্যাঁ, হাজার, হাজার গেছে। রহ গেছিল। তারা ভিডিও ভিউ কামানোর জন্য গেছিল। আচ্ছা, আপনি তাদেরকে বলতে চান তারা ভিউ ব্যবসায়ী। হুম। আপনাকে ব্যবহার করে হচ্ছে ভিউ নিয়েছেন। তারা তো আমার ভিডিও যে নিচ্ছে, এখন তো মিলিয়ন, মিলিয়ন হিট করছে। অনেক টাকা কামাই করছে। আমাকে কিন্তু ৳১০ দিতেছে না কেউ। আপনাকে যে একজন হচ্ছে বাড়ি করে দিতে চাইলো, থটস অফ বিল্লান। হ্যাঁ, বাড়ি করে দিয়েছে। বেলাল ভাইও অনেক ভালো মানুষ। কিন্তু ভালো মন নিয়ে আমার বাড়িতে গেছে, চরাঞ্চলে গেছে, আমাকে ভালো পরামর্শ দিছে। ভালো। কিন্তু ৳২.৫ লাখ ফান্ড কালেকশনের নিছে আরকি, উদ্যোগ নিছে। টেকা তুলতে ৳২.৫ লাখ তুলতে পারে নাই। ৳৭৭,০০০ তুলছে। সে ৳৭৭,০০০ আমাকে বুঝিয়ে দিছে। পরে বলছে ফান্ড কালেকশনও উঠে নাই। আমরা চেষ্টা করব। আচ্ছা, তারপরে সে টাকাটা কি হ্যাঁ, পেয়েছিলেন? ৳৭৭,০০০। তারপর ওখান থেকে আবার কিছু টাকা দিয়েছিল চট্টগ্রাম থেকে এক আপু দিয়েছিল। শুধু ওই যে বিলাল ভাই যে কিছু ৳৭৭,০০০ ফান্ড কালেকশন দেওয়ার কথা যেটা দিচ্ছে ওটাই শুধু আছে। ওটা দিয়ে আরকি ঘর দেব। সেটা দিয়ে আমার চরাঞ্চলে ঘর হয় আচ্ছা, না। সে আর টাকাটা তো কিছু পেয়েছেন। হলে আর কিছু হ্যাঁ, সে হুম, টাকা দিয়ে ৳৭৭,০০০ শুধু আছে। হুম। তাছাড়া একটি টাকা আর নাই। ওই আচ্ছা, ৳৭৭,০০০ আর কিছু যোগ করে আর কিছু কেউ যদি হেল্প করে আমাকে ওটা সহ সুন্দর বাড়ি দেব, সুন্দর একটা ঘর দিতে পারবো। হুম, হুম। তারপর সুন্দর বউ এনে ঝিলমিল করবে। আচ্ছা, তাহলে আপনার শেষ পরিকল্পনা একটা ঘর দিবেন। তারপরে হচ্ছে সবকিছু ঠিকঠাক করে ঝিলমিল করবে আপনার ঘর এবং তারপরে বিয়ে করবেন। জি। আপনি যেহেতু ভাই কুড়িগ্রামের, তো কুড়িগ্রামের ছেলেরা হচ্ছে কেমন হয় আর মেয়েরা কেমন হয়? আসলে কুড়িগ্রাম জেলার যে চরাঞ্চলের মানুষগুলো ছেলেপেলেগুলো ইয়াং ছেলে যে বলে বউকে কত ভালোবাসে আর কত সময় দেয় এই তো তারা বউকে অনেক সময় দেয়। তারা ১ মাস ১.৫ মাস কাজ করে ১৫ দিন ১ সপ্তাহ বউকে সময় দেয়। দেশের বাড়ি যাবে ওই যে বেতন পাইছে বউকে সময় দেয় বেশি। আর সেখানকার মেয়েরা কেমন? মেয়েরা অনেক ভালো সাদাসিধা মেয়ে বেশি। আচ্ছা, আপনি কি মনে করেন যে আপনার হচ্ছে এখন যদি বিয়ে করেন, আপনি কি নিজে কুড়িগ্রামে বিয়ে করবেন নাকি বাইরে কোথাও বিয়ে করবেন? আল্লাহ পাক কপালে রেজেকে যেখানে যাবে ওখানে করব। অন্য কোনো বিভাগের বা কোথাও মেয়ে পছন্দ কিনা? না চরাঞ্চলে করব বিয়ে। চরের মানুষের সাথে থাকবেন, হ্যাঁ, চরের মানুষের চর সাথে জীবন অঞ্চলে কাটাতে চান। আর শহরের মেয়েরা শুধু টাচ ফোন ছাড়া তো চলে না। এইভাবে টাচ ফোন টিপতে থাকে। তিনি তো আমাকে সময় দিতে পারবে না। আমি যখন বিয়ে করব সে মেয়ে কোনো টাচ ফোন চালাতে পারবে না। টাচ ফোনে পরে ৯টায় লাগবে। শুধু বাটন ফোন দেবো, শুধু যোগাযোগ করবে শেষ। আচ্ছা, ঢাকা শহরের মেয়েরা কেমন, ছেলেরা কেমন এটা কি মনে করেন? আসলে আপনাদের ওইখানকার মতো? না, অনেক রকম চেঞ্জ। এটা কি আপনার ভালো লাগে নাকি খারাপ লাগে? ভালো মন্দ ২ টাই লাগে। কোনো মেয়েকে ভালো লাগতেছে, কোনো মেয়েকে ভালো লাগতেছে না। এইখানে মানে ঢাকা শহরের মেয়েদের মধ্যে খারাপ কি জিনিসটা চোখে পড়ছে বা ছেলেদের মধ্যে কি খারাপ জিনিসটা চোখে পড়ছে? আসলে এটা না, আপনি যেহেতু হচ্ছে হ্যাঁ। সমাজের জন্য আসলে কথা বলেন, কাজ করেন, গ্রাম সেজন্য। অঞ্চলের লোকগুলো কিন্তু যে মেয়েগুলো আছে তারা ইসলামী নিয়ে বেশি মানে। তারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মাথা চুল দেখা যায় না, হিজাব পরে, অনেক সুন্দর বলে থাকে, কথা কম বলে। আর ঢাকা শহরের মেয়েগুলো খালি পটপট করে কথা বলতে থাকে হুম, হুম। আর বেশি স্মার্ট, এটাই আর কি। তাদের সাজ পোশাক আর আপনাদের গ্রামের মেয়েদের সাজ পোশাকের মধ্যে। হ্যাঁ, চেঞ্জ আর কি। আচ্ছা, তাজু ভাই, যখন আপনার ভিডিও প্রথম ভাইরাল হলো তারপরে হচ্ছে বিভিন্ন সাংবাদিক গণমাধ্যম কর্মীরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আমার জানা মতে প্রথম হচ্ছে আমাদের টেলিভিশন নিউজ 24 থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়। সেই সময়টার যদি গল্পটা আমাদেরকে বলেন। প্রথম ফার্স্টে বাংলাদেশ থেকে নিউজ 24 ওই টিভি চ্যানেল আমার আর কি সাক্ষাৎ নিয়েছে। ওখান থেকে সবগুলো টিভি চ্যানেল ইউটিউবরা সবাই আর কি নিচে আর কি। আমাদের গণমাধ্যম থেকে আপনার যে রিপোর্টটা আপনার সব কিছু তুলে ধরার পরে আপনার জীবনটা যতটুকু বদলেছে এখানে নিউজ 24 এর ন্যূনতম অবদানটুকু আছে। অবশ্যই আছে। নিউজ 24কে টিভি চ্যানেলকে অনেক ধন্যবাদ জানাই। আর যে ভাই আমাকে যে ভালো করে কথা সাজিয়ে বলতে ক্যামেরার সামনে টিভি চ্যানেল পর্দায় আমাকে এনেছে, অনেক ধন্যবাদ জানাই তাকে আমি। আসলে আরেকটা কথা বলতে কি, আমাদের চর অঞ্চলে আমি ভাইরাল হয়েছি। এখন আমাকে সবকিছু যে চরের সমস্যাগুলো আছে কম বেশি যে দায়িত্ববৃন্দে আগে যে লোকগুলো ছিল তারা শুদ্ধ আমাকে চাপ দেয়, ভালো পরামর্শ দেয়, বলে তোমাকে দিয়ে সম্ভব। আমি বলি কি
এমন কি সম্ভব আমাকে দিয়ে? আমি কিচ্ছু করতে পারবো না। আমি শুধু ভিডিও করতে পারবো, দেশের বাইরে উল্লেখ করতে পারবো। আমি কি করতে পারি? তারা বলে এই যে চর অঞ্চলে 4G নেটওয়ার্ক পায় না, চর অঞ্চলে কারেন্ট থাকে না। এই কারেন্ট অফিসটা হলো আমাদের শহরে। যোগাযোগ মাধ্যম একটু কম থাকে, কারেন্ট থাকে না। শহরে যদি থাকে 3 ভাগ, চর অঞ্চলে থাকে 3 ভাগের 1 ভাগ থাকে। এটা আর কি। এটা আমি নতুন সরকারের কাছ থেকে, নতুন এমপির কাছ থেকে আমি বিশেষভাবে অনুরোধ করি আমি, এটা অবশ্যই চর অঞ্চলে অবশ্যই দেখতে হবে। কোনায় কোনায় যখন 4G নেটওয়ার্ক পায় এবং কোনায় কোনায় যখন বিদ্যুৎগুলা শহরের সাথে অ্যাডজাস্ট হয়ে সমান অধিকার যখন আমরা পাই। আসলে আমি ভিডিও চরে যে ভিডিওগুলো বানাই, এক চরে ভিডিও বানাইতেছি, যদি আমার ভিডিও ছাড়ার যদি সময়টা হয়, আসলে ভিডিও আপলোড দিতে পারি না। দুঃখের বিষয়ে ভিডিও বানাইলাম, যে ভিডিও আপলোড দেবো, আসলে 4G নেটওয়ার্ক আমি পাই না, কোনো নেটওয়ার্কও পাই না, শুধু বাটন ফোনের নেটওয়ার্ক পাই। বাটন ফোনের নেটওয়ার্ক পাইলে তো ভিডিও আপলোড হয় না। ওই ভিডিও আপলোড দিলে 3-4 ঘন্টা লেগে যায়। এই জন্য ভিডিও বানাই এক চরে, আর ভিডিও আপলোড দেয় যে আর এক চরে। এই জন্য দৃষ্টি আকর্ষণ করে আমি আবারও নতুন সরকার, নতুন এমপির কাছ থেকে বলছি, আপনারা আলোচনা করে চর অঞ্চলগুলায় একটু নজর দিতে হবে। আবার মানুষের কিছু জমি ভেঙে যাচ্ছে, বাড়ি ভেঙে যাচ্ছে, গাছপালা ভেঙে যাচ্ছে, এগুলো দেখতে হবে। ব্লক দিয়ে বাঁধ দিতে হবে, ভারী বস্তা দিয়ে বাঁধ দিতে হবে। এগুলো যদি ভেঙে দেয় চর অঞ্চলে, তাহলে কৃষি আবাদ উৎপাদন হবে কোথায়? আরেকটা কথা বলতে হয়, না বললে নয়, আবারও বলতে হয়। যেমন এই যে চর অঞ্চলে, কিন্তু সবচেয়ে চর অঞ্চলে কৃষি উৎপাদন বেশি হয়। মানুষ ধান গাড়ে, গম, চিনা ইত্যাদি মিত্যাদি যে কৃষি আবাদগুলো আছে চরাঞ্চলে আছে, ভুট্টা আছে। এই কৃষি অফিসের যে লোকগুলো আছে, অফিসার বলে আমার চর অঞ্চলে, অফিস থেকে যে লোকগুলো আছে, একটা লোক চর অঞ্চলে যায় না, ভালো পরামর্শ দেয় না। এগুলো যে ভালো পরামর্শ দিত, আমি আশা করি আরও উদ্বোধনগুলো বেশি হবে, ক্ষয়ক্ষতি কম হবে। এই যে আমি আবার চর অঞ্চলে ঝড় তুফান হলে, বৃষ্টি আসলে, আবার যে ভুট্টার গাছগুলো আছে, বাতাসে কিন্তু আলটি পাল্টি করে পরে হেলে হেলে যায়। এটা একটা পরামর্শের কিন্তু ব্যাপার আছে। তখন বাতাসে আলটি পাল্টি পরে যাওয়াতে একদিন ওই ভিডিওতে বাংলাদেশ আবহাওয়া অফিস একটি অ্যাও লেগেছে, কমেন্টে উত্তর দিয়েছে, তাজুর এলাকায় অমুক সময় বৃষ্টি আসতে পারে, ঝড় তুফান আসতে পারে, এই ধরনের কমেন্ট লেগেছে। অনেকে আমার জায়গার লোক, অনেকে এটা দেখছি, সবাই খুশি। বলে কি কুড়িগ্রাম এলাকা কয় না, হ্যাঁ তাজুর এলাকা কয়, মানে সবাই খুশি এটা নিয়ে। অনেক অনেক ধন্যবাদ। সামনেবার আমি আশা করি কৃষি অফিস থেকে আমি নতুন সরকারকে বলি, আর এমপিকে, আমি নতুন এমপিকে বলি, এইসব আলোচনা করে সামনে বছরটাতে কৃষি আবাদ যে অফিসগুলো আছে, তাদেরকে একটু চাপ দিয়ে আমার চর অঞ্চলে ভালো আলোচনা পালে আমি অনেক খুশি হব। আসলে আমার চর অঞ্চলে দুনিয়ার যে বীজ আছে, সার, জৈব সার যে বলে, ইত্যাদি ইত্যাদি বলে, সব কিছু 2 নম্বর ঢোকে বেশি। ওই দামও কম পায়, সস্তা পায়, সব কিছু কিনে নেয়। আমরাও সরকারের কাছে অনুরোধ করি, আপনাদের চর অঞ্চল, আমাদের চর অঞ্চল, সব কিছু যেন আমাদের অনেক সুন্দর হয়ে যায়। তো ধন্যবাদ তাজু ভাই, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসলে সবাই যে আমি এই কথাগুলো বলি, আসলে সবাই আমাকে টোল হিসেবে ধরে, জি, টোল হিসেবে এখনো টোল হিসেবে নেয়। এখন পর্যন্ত আমার চর অঞ্চলে কোনো উদ্যোগ পর্যন্ত নেওয়া হয় নাই। কোন বাড়ি ভেঙে যাচ্ছে, একটু রক্ষা করতে যায়, কোন কৃষি জমি ভেঙে যাচ্ছে, একটু রক্ষা করতে যায়, কোন নদীর কিনারে মসজিদ আছে, একটু রক্ষা করে দেয়, মানুষ নামাজ পড়বে, মাদ্রাসা ভেঙে যাচ্ছে, এইসব কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। শুধু উদ্যোগ নেওয়া হয় শহরের কাছে যে নদীগুলো আছে, ওগুলো ভালো করে বাঁধ দিতে হয়, ধরুন শহরগুলো না ভাঙে। কেন চরাঞ্চলগুলো কি হচ্ছে? জি বুঝতে পেরেছি। সবচেয়ে চরাঞ্চলগুলো ক্ষতি হয়ে যাচ্ছে। ধন্যবাদ তাজু ভাই, আপনার মহামূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে এবং আপনাকে নিউজ 24 যে টিভি পর্দা আছে, অনেক অনেক ধন্যবাদ জানাই। এই নিউজ টিভি 24 প্রথম ফার্স্টে আমার লাইভে টিভি পর্দার মধ্যে দেখা হচ্ছে, ওখান থেকে আমিও আশা করি ভাইরাল হয়েছি। ধন্যবাদ দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।